মিঠিকে অপমান করে কথা বলায় রেশমি আর অনন্যাকে উচিত শিক্ষা দিল মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কমলিনীকে বলে, কেন মিঠি কি আমার মেয়ে নয়? যতবার আমি মিঠিকে আমার নিজের মেয়ে বলি, তুমি সব সময় বলো যে না, মিঠি শুধুমাত্র তোমার মেয়ে। তখন কমলিনী বলে, ঠিকই তো বলি, কারণ তুমি নিজের মেয়ে করলেই তো আর ও তোমার নিজের মেয়ে হয়ে যাবে না, তাই না? সত্যিটা তো এটাই যে মিঠি তোমার নিজের মেয়ে নয়। তখন এই কথা শুনে নতুন খুব কষ্ট পায়। তখন কমলিনী বলে, হ্যাঁ, সেই জন্যই তো তুমি সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে দাও। ঠিক তখনই সেখানে চলে আসে ভোর আর বলে, বৌদি আমি আসবো? তখন কমলিনী বলে, নিশ্চয়ই তুমি আমার কাছে আসোনি, তোমার স্বতন্ত্রতার কাছে এসেছো। তখন ভোর বলে, না বৌদি, আসলে মিঠিকে সাজানো হয়ে গেছে, সেটাই বলতে এসেছিলাম, আপনি একটু দেখে নিলে ভালো হতো না? তখন কমলিনী বলে, আমি দেখে কি করব? মিঠিটা মিঠির পছন্দ হলেই হবে, আমার কোনো দরকার নেই। তখন ভোর বলে, আচ্ছা বৌদি, আপনারা যে কথা বলছেন স্যার যে এখানে ছিল আমি তো জানতাম না, তাহলে আমি মনে হয় ভুল সময় চলে এসেছি, আমি চলে যাচ্ছি। তখন নতুন বলে, না ভোর, তার প্রয়োজন নেই, তোমার শরীর এখন ঠিক আছে? তখন তো কমলিনী এই কথা শুনে আরো অবাক হয়। তখন ভোর বলে, হ্যাঁ স্যার, আমার পেনটা একটু কমেছে, পেন কিলার খেয়েছিলাম তো, তাই এখন আর সমস্যা নেই, আমি ঠিক আছি, চিন্তা করবেন না। তখনই নতুন বলে, না না, চিন্তার কি আছে? তখন ভোর বলে, স্যার আপনি তো আমার জন্য সারা রাত ঘুমোতে পারেননি, তাই তো বললাম যে স্যার আপনি একটু ঘুমিয়ে নেন, আপনি তো ঘুমিয়েও নিলেন না। তখন তো এই কথা শুনে কমলিনী কমলিনী চমকে যায় আর বলে, ও হ্যাঁ তাই তো, তুমি একটু ঘুমিয়ে নাও না, ভোর তোমার জন্য এত টেনশন করছে, তুমি বরং তুমি একটু ঘুমিয়ে নাও। ভোর যখন বলেছিল, তুমি ঘুমোলে না কেন বলো তো? আর তাছাড়া মিঠি তো তোমার নিজের মেয়ে না, তাই না? ওর ওর জন্য তুমি কেন চিন্তা করবে? ওর বিয়ের জন্য তুমি বা কেনই বা ঘুম নষ্ট করে বসে থাকবে বলো তো? মিঠি আমার মেয়ে, আমি আমি পুরো ব্যাপারটা সামলে নিতে পারবো, তুমি চিন্তা করো না। ওইদিকে ভোর অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, তোমাকে চিন্তা করতে হবে না, সবটা যখন আমি সামলে নিতে পেরেছি, আমি সামলে নিতে পারবো। আর তাছাড়া তোমার এত বড় একজন ফ্যান আছে, যে কিনা তোমার জন্য চিন্তা করছে, তোমার তো সেই চিন্তার মানটা রাখা দরকার, তাই না? তখন নতুন বলে, ভোর তুমি কিছু মনে করো না, তোমার বৌদি মজা করছে। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি তো মজাই করছি। ভোর সেটা বুঝতে পারছে, তাই না? ভোর এত ইন্টেলিজেন্ট, আর এতটুকু বুঝতে পারবে না যে আমি মজা করছি? তখন ভোরকে নতুন বলে, হ্যাঁ ভোর, আসলেই তোমার বৌদি মজা করছে, কারণ তোমার বৌদি তো জানে যে সব দায়িত্ব আমার, আর মিঠি আমার মেয়ে, মিঠিকে আমি কতটা ভালোবাসি সেটা তো সবাই জানে, সেটা তো আর আমাকে কাউকে বলে বোঝাতে হবে না, তাই না? মিঠি আমার নিজের থেকেও বেশি। তখন ভোর বলে, হ্যাঁ স্যার, সেটা তো আমি জানি, আপনি মিঠিকে ছোটবেলা থেকেই কোলেপিঠে করে মানুষ করেছেন, আর মিঠির জন্য আপনার কতটা মায়া সেটা তো আমরা সবাই জানি, সবাই বুঝতে পারছি। আপনি মিঠিকে নিজের সন্তানের থেকেও বেশি জানেন, বেশি আদর করেন, সেটা আমি ঠিক বুঝতে পারছি। তখন কমলিনী বলে, হ্যাঁ, তুমি তো জানবে তাই না, তুমি তো তোমার স্যারের অনেক বড় ফ্যান, আর তাছাড়া তোমার স্যারের ব্যাপারে তুমি তো স্টাডি করেছো, সেখানেই নিশ্চয়ই সবকিছু লেখা ছিল, তাই না? সেখান থেকে হয়তোবা সবকিছু জানতে পেরেছো। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তুমি আবার তোমার স্যারকে ফলো করো, তার জীবন সম্পর্কে সবকিছু জানো, আমি তো বুঝতেই পারিনি। তখন তখন ভোর তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, আচ্ছা ভোর, তুমি এক কাজ করো, তোমার স্যারের জন্য যাও, তোমার স্যার কোন জামা পরবে একটু একটু পছন্দ করে দাও তো। তখন ভোর বলে, আমি? তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি তো তোমার স্যারের জন্য একটা জামা প্যান্ট বের করে দিয়েছি। আসলে মিঠির বিয়েতে থিম তো সাদা, তার জন্য। কিন্তু আরো না, আলমারির মধ্যে অনেক রকম জামা কাপড় আছে সাদা লালের মধ্যে, তুমি বরং আলমারিটা খুলে দেখে একটু পছন্দ করে দাও তো। তখন কমলিনীর কথা শুনে নতুন রেগে বিরক্ত হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, হ্যাঁ দেখো না, আলমারি খুললে অনেক পাবে। তখন ভোর কিছু না বুঝেই বলে, তাই? আচ্ছা, আমি এখনই পছন্দ করে দিচ্ছি। তখন নতুন বলে, ভোর দরকার নেই, যেটা তোমার বৌদি বের করে দিয়েছে সেটাই আমি পরবো। তখন ভোর বলে, এ মা, এটা কি? সাদা, একদম সাদা, এটা ভালো লাগবে না। তখন নতুন বলে, বললাম না যে তোমার বৌদি যেটা পছন্দ করে দিয়েছে আমি সেটাই পরবো, তুমি কেন বাড়াবাড়ি করছো? তখন কমলিনী বলে, এ মা ভোর, তুমি তো দেখছি তোমার স্যারকে সামলাতেই পারছো না, তোমার স্যার তোমাকে ধমক দিল আর তুমি চুপ হয়ে গেলে বাধ্য মেয়ের মতো। তোমার তো উচিত ছিল না তোমার স্যারের বিরুদ্ধে গিয়ে তারপরে আলমারি থেকে জামা কাপড় পছন্দ করা। তখন ভোর বলে, না, স্যার যেটাতে কমফোর্টেবল ফিল না করে সেই কাজ আমি করি না, স্যার যাতে সবসময় ভালো থাকে আর কমফোর্টেবল ফিল করে ওরকম কাজই আমি করতে চাই। স্যারের ভালো মন্দই আমার কাছে সবকিছু, স্যার যাতে সব সময় আনন্দে থাকে, খুশিতে থাকে, তাই আমি চাই। তখন কমলিনী বলে,
হ্যাঁ, সবসময় যে তোমার স্যার সব জায়গায় কমফোর্টেবল ফিল করবে তা কিন্তু নাও হতে পারে। তাই আমি তোমাকে বলছি, তোমার স্যারের কিন্তু আরো ভালো করে যত্ন নেওয়া উচিত ছিল। আরো ভালো করে তোমার খেয়াল রাখা উচিত ছিল। তুমি তোমার স্যারের এত বড় একটা ফ্যান, তাই না? আমি তো আর এতদিন ভালো করে খেয়াল রাখতে পারিনি। তা তোমরা কবে যেন বাহিরে যাচ্ছ? তখন তখন ভোর বলে, "হ্যাঁ, যাচ্ছি তো। এই তো ২ তারিখ। তো আপনি মনে হয় ভুলে গেছেন, তাই না? আপনি জানেন না বুঝি?" তখন কমলিনী বলে, "জানি তো, সবটাই জানি। শুধু ডেটটাই ভুলে গিয়েছিলাম। সেজন্যই জিজ্ঞাসা করলাম আরকি।" তখন নতুন বলে, "আমার তো ফুল ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা। কেন? আমি তো বলেই দিয়েছি ২ দিন কাজ শেষ করেই। তারপরে সেখানে আমরা পরে থাকবো, বেড়াবো।" তখন কমলিনী বলে, "থাক, সেটা আর নাই হলো। সেটা আমাকে বলার কিছু নেই।" তারপরে কমলিনী রেগে সেখান থেকে চলে গেলেই ভোরকে ঘর থেকে বের করে দেয় নতুন। ওইদিকে ভোর নিজের আসল রূপে তাকিয়ে থাকে নতুনের কষ্ট দেখে। তখন নতুন রুমের মধ্যে একা, একা খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে মিঠিকে দেখেই। বর্ষা বলতে থাকে, "মিঠি, তোমাকে কি সুন্দর লাগছে গো! দারুণ লাগছে।" তখন মিঠি বলে, "তাই নাকি? এরকম করে কখনো তো বলোনি।" তখন বর্ষা বলে, "না, তুমি চলে যাবে আমার না খুব কষ্ট হচ্ছে জানো তো? এতদিন এ বাড়িতে ছিলে, এখন বিয়ে হলেই তো ও বাড়িতে চলে যাবে।" তখন মিঠি বলে, "তাতে কি হয়েছে? আমি তো আর একবারে চলে যাচ্ছি না। আসবো তো আবার বৌদি। এখানে কষ্ট পাওয়ার তো কিছু নেই।" তখন বর্ষা বলে, "হ্যাঁ, তাই তো। কিন্তু তুমি না ভীষণ শক্ত জানো তো? আমার বিয়ের সময় তো আমি কেঁদে একদম ভাসিয়েছিলাম। আমি না নিজেকে একদম ঠিক রাখতেই পারিনি।" তখন তখন মিঠি বলে, "আচ্ছা, নিজেকে শক্ত রাখবো না কেন বলো তো? সবাই তো আর কান্না করতে পারে না, তাই না? কান্না দিয়ে সবকিছু বোঝাতেও পারে না।" তখন মিঠির বন্ধু বলে, "হ্যাঁ বৌদি, এটা কিন্তু মিঠি একদম ঠিক কথা বলেছে। মিঠিরও কিন্তু খুব কষ্ট হচ্ছে আমাদের বলছিল। কিন্তু ও তো চাবার স্বভাবের। সেজন্য না ওর দুঃখটা বোঝাতে পারছে না।" তখন বর্ষা বলে, "হ্যাঁ, তারপরেও এত কিছুর পরেও, এত ঘটনা ঘটে যাওয়ার পরেও মিঠি যে সুন্দর একটা লাইফ লিড করছে, এত ভালো একটা ছেলে পাচ্ছে জীবনে। এটাই, এটাই সবকিছু। ঈশানও না ভীষণ ভালো ছেলে।" তখন মিঠি রেগে যায় আর বলে, "শোনো বর্ষাদি, পিছনের কথাগুলো থাক না। আজকে আমি ভালো আছি, সুখে আছি। তাই এসব কথাগুলো উঠানোর আর কোনো দরকার নেই।" তখনই সেখানে রেশমি আর অনন্যা আসে। তখন বর্ষা বলে, "এ কি মামি, তোমরা এসেছো? অনন্যা আন্টি, তোমাকে কি সুন্দর লাগছে গো!" তখন অনন্যা বলে, "তোমাকেও খুব সুন্দর লাগছে। মিঠি, তোকে না ভারী সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে।" তখন মিঠি বলে, "থ্যাংক ইউ অনন্যা আন্টি।" তখন অনন্যা বলে, "হ্যাঁ, আসলে আমি তো আসতেই চেয়েছিলাম না। আমার ছেলে, আমার ছেলে প্লুটো, ও তো আর বেঁচে নেই। তাই ও বেঁচে থাকলেও হয়তোবা ময়ূরসঙ্গের বিয়ে হয়ে যেত। ওরাও খুব ভালো থাকতো। সেই কথাগুলোই না আমার শুধু মনে পড়ে। কষ্ট হয়। জানো তো, সবাই তো আর একরকম হয় না। তাই আমার ছেলেটা চলে গেছে, আমার কষ্ট হচ্ছে। অন্য কারো তার কষ্ট হচ্ছে না। অন্য কেউ তো ঠিকই বিয়ে করে সুখী হচ্ছে। ভালোবাসা না কাউকে বলে করানো যায় না। মুখে, মুখে বললেই হয় নাকি?" তখনই রেশমি বলে, "থাক না অনন্যা দি, এসব বলে কি হবে?" তখন অনন্যা বলে, "হ্যাঁ, আমার ছেলে গেছে আমি তো বুঝি।" তখন রেশমি বলে, "হ্যাঁ, দেখো না, আমার মেয়ে মৌ, সেও তো প্লুটোর জন্য কষ্ট পেয়ে চলে গেল বিদেশে। না কোনো বিয়ে করলো না কোনো কিছু। ও যদি বিয়ে করতে পারতো তাহলে তো ভালোই হতো। যাক মিঠি, তুই ভালোই করেছিস।" তখনই বর্ষা বলে, "আসলে অনন্যা আন্টি, তোমার জন্য না খুব খারাপ লাগে। যার সন্তান চলে যায় শুধুমাত্র সেই জানে।" তখন রেশমি বলে, "হ্যাঁ মিঠি, তুই আবার কিছু মনে করিস না। দেখ, তোকে কিন্তু এই কথাগুলো বলা হয়নি। তুই তো ভালো একটা ছেলে পেয়েছিস। কিষানও না খুব ভালো ছেলে। তুই খুব ভালো থাক। আমার মৌটাই না বোকা। আমার মৌটাই বোকামি করলো। দেখ না, বিদেশ চলে গেল। প্লুটোর শোক নিয়ে বিদেশ আছে। ও একদম জীবনটা ছন্নছাড়া হয়ে গেল। মেয়েটার জন্য না মাঝে, মাঝে খুব খারাপ লাগে। তার জন্যই, তার জন্যই হয়তোবা বললাম আমরা। আর অনন্যাদিরও খারাপ লাগে। তার ছেলে তো মারা গেছে, সেজন্য। তুই তো অত বোকা নোস। তুই বোকা হয়ে থাকবি বা কেন?" তখন অনন্যা বলে, "জানো তো রেশমি, কিছু, কিছু বোকা মানুষ থাকা ভালো। বোকাদের জন্যই দুনিয়াটা সুন্দর হয়। চালাকদের জন্য দুনিয়াটা তো অন্যরকম হয়। সে একজন ধরে, একজন ছাড়ে। কারো জন্য তো কারো জীবন থেমে থাকে না।" তখনই বর আসে। আর বর আসার খবর পেয়ে মিঠির বন্ধুরা সবাই বেরিয়ে যায়। তারপর অনন্যা বলে, "চলো, আমরা বর দেখতে যাই।" তখন রেশমি বলে, "কেন অনন্যাদি? তুমি কি বরকে দেখোনি নাকি? বর তো সারাদিনই আসছে। তাই কিষাণুকে আর দেখার কি আছে?" তখন বর্ষা বলে, "তোমরা কি যে বলো না? হ্যাঁ, কিষাণু তো খুব ভালো ছেলে। কিষাণু আমাদের মিঠির কত খেয়াল রাখে। আর মিঠি, তোমার বাসর ঘরে কিন্তু আমি খুব নাচ করব। বুঝতে পেরেছো? নাচে গানে একদম ভরিয়ে তুলবো।" তখনই মিঠি বলে, "আচ্ছা বর্ষাদি, তুমি যে আমার বাসর ঘরে নাচ করবে, সেটা তুমি তোমার মামি আর অনন্যা আন্টির কাছে জিজ্ঞাসা করে নিয়েছো?" তখন বর্ষা বলে, "মানে? কি বলছো তুমি? তুমি আমার ননদ আর আমি নাচ গান করব না? আমার তো নাচ গান করতে খুব ভালো লাগে।
শুধুমাত্র তোমার দাদার জন্য। সে পছন্দ করে না বলে আমি করতে পারি না। কিন্তু এখন তো আমার ননদের বিয়ে। আমি করব না?" তখন মিঠি বলে, "না, না, তুমি তুমি তো তাহলে খারাপ মেয়েদের পাল্লায় পড়ে যাবে। তাই না? এই যে অনন্যা আন্টি আর মামির মতে, তাহলে তো তুমি খারাপ হয়ে যাবে। আমার আমার বাসরে যদি তুমি নাচ গান করো। আর তার জন্যই তাদের কাছে না পারমিশনটা নিয়ে নিও যে তুমি আমার বিয়েতে নাচ গান করতে পারবে কিনা। না হলে তুমি খারাপ হয়ে গেলে তারা তো আবার তোমাকে দেখতে পারবে না, তাই না? খারাপ আছি আমিই থাকি। আর শোনো, কে কাকে ভালোবাসলো না বাসলো সেটা তো কাউকে দেখানোর কিছু নেই। কে কার সঙ্গে খারাপ আছে, ভালো আছে, কে কাকে মনে রেখেছে সেটাও না কাউকে দেখানোর কিছু নেই। আর প্লুটো মরে গেছে। প্লুটোর সঙ্গে আমার তো বিয়ে হওয়ার কথা ছিল না। বিয়ে হওয়ার কথা ছিল ময়ের। আর আমি কি করব? প্লুটো যদি বেঁচেও থাকতো, তাও তো ওর সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক থাকতো না। তাহলে সেই কথাগুলো এখানে বারবার করে কেন উঠানো হচ্ছে? কেন উঠানো হচ্ছে? হ্যাঁ, মৌ ভালো মেয়ে, বুঝতে পারছি। তখনই রেশমি বলে, "আচ্ছা মিঠি, তুই এরকম ভাবে কেন বলছিস? অনন্যাদি তো তোকে এরকম ভাবে কথাগুলো বলতে চায়নি।" তখন মিঠি বলে, "শোনো মামি, আমি না সব বুঝতে পারি। আর শোনো অনন্যা আন্টি, তোমারও না বোঝা উচিত। তোমার ছেলে, তোমার ছেলে কেন মারা গেছে? তোমার ছেলে যে মারা গেছে, হ্যাঁ, সেজন্য আমার খুব খারাপ লাগছে। কিন্তু তাতে তোমার কি কোনো রকম কোনো অবদান নেই তোমার ছেলের মৃত্যুর পিছনে?" তখন অনন্যা চমকে যায়। তখন মিঠি বলে, "সেই কথাগুলো না আমি এখানে বলতে চাইনি। কিন্তু তুমি যদি জোর করে ওর বিয়েটা অন্য কোনো জায়গায় ঠিক না করতে, ওর মনের উপর জোর না করতে, তাহলে হয়তোবা তোমার ছেলে আজকে বেঁচে থাকতো। তোমার ছেলেটা না মরতো না। তাই ওর মরার পিছনে তোমারই হাত রয়েছে। তুমি, তুমি দায়ী।" তখন বর্ষা মনে মনে বলে, "খুব অড়ছো না? খুব অড়ছো মিঠি। ভেবেছিলাম তোমার বিয়ের আগেই কিষাণুকে সবটা দেখাবো। কিন্তু না, এখন ভাবছি আগে বিয়েটা হয়ে যাক। তারপরেই, তারপরেই কিষাণুর কাছে তোমার পর্দাটা ফাঁস করব। তারপরে দেখি কিষাণু তোমার সঙ্গে কি করে সংসার করে। ওদের ফ্যামিলি খুব সততা নিয়ে কথা বলে, তাই না? দেখি এরকম অসৎ মেয়েকে নিজের বাড়ির ফ্যামিলির মেম্বার করে কি করে নিয়ে যায়?" ওইদিকে রেশমি বলে, "শোন মিঠি, অনন্যাদি না ওরকম ভাবে কথাটা বলতে চায়নি। কিন্তু তুই অনন্যাদিকে এরকম ভাবে কথাটা না বললেও পারতিস। অনন্যাদি তো বড় মানুষ, তাই না? তার ছেলে মারা গেছে। তার তো একটু কষ্ট হবেই। আর দেখ না, আর প্রত্যেকটা বাবা-মাই চায় তার ছেলের জন্য বা সন্তানের জন্য একটা ভালো, ভালো মেয়েকেই পছন্দ করতে। আর অবশ্যই অনন্যাদির কাছে তার ছেলে সবথেকে ভালো। আর আমার কাছে আমার মেয়ে সবথেকে ভালো। তাই সে তার ছেলের জন্য ভালো মেয়েটাকেই তো পছন্দ করেছিল। তোর মায়ের কাছেও তো সবথেকে ভালো। তাই সেটা তো আর অন্যায়ের কিছু নেই। কিন্তু সেখানে ছেলে-মেয়েরা যদি বাবা-মার সিদ্ধান্ত না মেনে নেয়, সেখানে তো ছেলে-মেয়েদের দোষ। এখানে তো বাবা-মায়েদের কোনো দোষ নেই। তাহলে তুই এরকম ভাবে তোর অনন্যা আন্টিকে কথা শোনাতে পারলি? হুম? শোনাতে পারলি বল না?" তখন মিঠি বলে, "আমিও না ওরকম ভাবে শোনাতে চাইনি অনন্যা আন্টি। তাই তুমি কিছু মনে করো না। তুমি কথাগুলো বললে তাই বললাম।" তখন অনন্যা বলে, "শোনো মিঠি, আমি না এখানে আসতে চাইনি। নতুন আমাকে নেমন্ত্রণ করে এসেছিল। গিয়ে ভালো করে বলে এসেছিল বলে আমি এখানে এসেছি।" তখন মিঠি বলে, "শোনো অনন্যা আন্টি, তুমি, তুমি যে এই বাড়ির কেউ না বা আমাদের কতটা আপন সেটা কিন্তু তুমি ব্যবহারেই বুঝিয়ে দিচ্ছ। তুমি এখানে এসেছো তাতে তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু বারবার করে প্লুটোর কথাগুলো কেন তুলছো তুমি? এখানে তোমার কষ্ট হচ্ছে ঠিক আছে। তার জন্য প্লুটোর কথা বলে আমাকে আমাকে কেন বারবার করে এইভাবে কথা শোনানো হচ্ছে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বিয়ে হচ্ছে। তাতে যদি তোমরা খুশি না হও তাহলে না হবে।" তখন রেশমি বলে, "শোন মিঠি, বাবা-মা না একদিন সবাই হবে। তাই এরকম ভাবে এরকম ভাবে কথা শোনানোর কোনো দরকার নেই। আমরা অপমানিত হতে এখানে আসিনি। বুঝতে পেরেছিস? আমার মউটাকে দেখ না। আমার মউটা তো ঠিক বিদেশে পড়ে আছে। ও তো বিয়ে করতে পারেনি। হ্যাঁ, তুই তো বিয়ে করে নিচ্ছিস। তুই নাকি প্লুটোকে ভালোবাসতিস?" তখন মিঠি বলে, "কে কাকে ভালোবাসতো না বাসতো সেটা তো সে তার মনের মধ্যেই জানে। তাই না? সেটা তো ঢোল বাজিয়ে কাউকে বলার কিছু নেই।" তখন সেখানে মিঠির বন্ধুরা আসে আর এসেই বলে, "মিঠি, কিষাণু তো চলে এসেছে। আর তোকেও না একটু পরেই নিয়ে যাওয়া হবে। বুঝতে পেরেছিস? তোকেও ওনারা নিয়ে যাবে।" এই বলে ওর বন্ধুরা চলে গেলে মিঠি সেখানে আসে। তখন মিঠিকে দেখেই বলে, "কি ব্যাপার মিঠি? তোকে এমন লাগছে কেন?" তখন অনন্যার দিকে তাকিয়ে বলে, "নিশ্চয়ই আপনারা কিছু বলেছেন, তাই না? আপনাদের জন্যই মিঠির এরকম চেহারা হয়ে আছে।" তখন রেশমি বলে, "মানে? তুমি আমাকে বলছো কেন? আমাদের বলছো?" তখন মিঠিল বলে, "না, আপনারা তো আবার সবসময় ভালো কথাগুলো সব জায়গায় বলতে পারেন না।" তখন অনন্যা রেগে যায় আর বলে, "মিঠিল, তুমি আমাকে অপমান করছো। এরকম ভাবে অপমানিত হতে আমি এখানে আসিনি।" তখন মিঠিল বলে, "তাই নাকি? আপনারা যদি অপমান হওয়ার কাজ করেন তাহলে তো অপমানিত হতেই হবে।" তখন অনন্যা বলে, "শোনো মিঠিল, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তুমি আমার কে হও, হ্যাঁ?
তুমি আমাকে এইভাবে কথা বলবে? তখন মিঠিল বলে, কেউ আপনার হই না বলেই তো আপনাকে আমি কথাগুলো বলতে পারছি। যদি কেউ হতাম হয়তোবা লজ্জায় বলতে পারতাম না। কিন্তু কেউ হই না বলেই না আমি সত্যি কথাগুলো আপনাদের মুখের উপর বলতে পারছি। আপনারা আসলেই না সবসময় তো কোনো না কোনো কথা আপনারা শোনাবেনই। সেটা তো আমি জানি। সেইজন্যই মেয়েটার বিয়ের দিনেও মেয়েটার মুখটা এরকম ভার হয়ে আছে। আপনাদের আপনাদের ভালো লাগে না, না? আপনারা আসেনই কি কথা শোনাতে নাকি? আপনাদের এমনিতেও সহ্য হয় না কারো সুখ দেখলে। তখন মিঠি তাকিয়ে থাকে। তারপরেই মিঠিকে মিঠিল বলে, "আচ্ছা মিঠি, তোকে কি বলেছে? কি বলেছে ওনারা?" তখন মিঠি বলে, থাক না মিঠিলদি, থাক।" তখনই রেশমি বলে, "আচ্ছা ঠিক আছে, চলো আমরা বরং বরের ওখানে যাই।" তারপরেই মিঠিলকে মিঠি বলে, "জানোই তো, প্লুটোকে নিয়ে কথা বলছিল। তুমি ওদেরকে এভাবে না বললেও পারতে।" তখন মিঠিল বলে, "একদম ঠিক করেছি। ওনারা এরকমভাবে বলবে আর আমি কি ছেড়ে দেব নাকি? আর প্লুটোকে নিয়ে বারবার করে কথা শোনায় কেন? কেন শোনায়? তুই কেন কষ্ট পাচ্ছিস? তুই একদম কষ্ট পাবি না। তুই কৃষাণুর মতো একজন ভালো ছেলেকে পাচ্ছিস মিঠি, যাকে অনেক সাধনা করেও পাওয়া যায় না। তাই তুই একদম কষ্ট পাবি না। তোর জীবনটাকে তুই উপভোগ করবি। এরকম সুযোগ না বারবার কেউ পায় না।" তখন মিঠি বলে, "ঠিক বলেছ মিঠিলদি।" তখন মিঠিল বলে, "শোন, সুখে শান্তিতে থাকবি। আর মানুষকে কথা বলার সুযোগও দিবি না। যে কিনা তোর অতীত সবকিছু জেনে তোকে ভালোবাসে, তোকে বিয়ে করছে, তার কথাই তুই ভাববি। আর কারো কথা তুই একদম কানে নিবি না। একদম মন খারাপ করবি না। তুই মন খারাপ করছিস কেন তাদের কথা শুনে? তুই প্লুটোকে ভালোবাসিস কি বাসিস না সেটা তো তোর মনের মধ্যে আছে, তাই না?" তখন মিঠি বলে, "হ্যাঁ মিঠিলদি, ঠিক বলেছ। কিন্তু আমার না খুব ভয় করছে। কেন জানি না, কেমন যেন লাগছে।" তখন মিঠিল বলে, "কেন? তোর কেন কষ্ট হচ্ছে বল? কেন খারাপ লাগছে?" তখন মিঠি বলে, "জানি না গো, আমার কেমন যেন লাগছে।" তখন মিঠিল বলে, "কিচ্ছু হবে না। তুই নাম তো, তোর শাড়িটা আমি ঠিক করে দিচ্ছি। তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে। তোকে এখন নিয়ে যেতে হবে তো। তুই একদম কোনো কথা ভাববি না। কারো কোনো কথায় কষ্টও পাবি না। বুঝতে পেরেছিস? তুই নেমে আয়।" এই বলেই মিঠিকে খাট থেকে নামিয়ে নেয় মিঠিল। তারপরে শাড়ি ঠিক করে দিতে থাকে। ওইদিকে মিঠি খুব কষ্ট পায়। কেন যেন ভয় পেতে থাকে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।